চানখারপুলে গুলি করে শিক্ষার্থী হত্যা মামলায় কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির, গ্রেপ্তার দেখানো হয়েছে গণহত্যা মামলায়। পূর্ব পরিকল্পিতভাবে চট্টগ্রাম ইপিজেডে অস্থিরতা সৃষ্টির অভিযোগ, বিদেশি ক্রেতা গোষ্ঠীর কাছে ভাবমূর্তি ক্ষুণ্ণের শঙ্কা ব্যবসায়ীদের। বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকেও ৩-৪টা ফ্যাক্টরি নামছে, অন্যান্য ঝামেলাও আছে, ভাবমূর্তির তো ব্যাপার আছে। 2 যুগ পর চালুর উদ্যোগ, লাল ফাইলে বন্দী বগুড়া বিমানবন্দর প্রকল্প, বিমান বাহিনী প্রধান ও বেবিচক চেয়ারম্যানের পরিদর্শন। এবং নোয়াখালীতে মধ্যরাতে আগুনে পড়ল অর্ধশত দোকান, মালামাল লুটপাটের অভিযোগ, সকালে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আগুন। আমার পুরো লাইফ শেষ, আমি পুরো ধ্বংস হয়ে গেছি। হগাটসের উত্তর পাশে যে পেন্টিংয়ের দোকানটা আছে ওইজন থেকে আগুনটা লাগছিল। আমরা প্রায় 8টা ইউনিট নিয়ে আমরা এখানে কাজ করছি, আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন হলো কি, তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করবো। মাননীয় উপদেষ্টা, একটা শিখ মহল নিয়ে যে একটা হয়েছে এবং সমস্যার সমাধান হয়েছে আমরা জানি, এই সমস্যাগুলো কি সেই শিখ মহল কেন্দ্রিক? না, শিখ মহল না, অসম চুক্তি যে আপনি বলছেন সেগুলো কি শিখ মহল? না, শিখ মহলের না, শিখ মহল জিনিসগুলি কিন্তু আলাদা জিনিস। শিখ মহল হলো আপনার দেশের ভিতরে, আমাদের কতটুকু ইন্ডিয়ার ভিতরে আমাদের হয়তো একটা গোল একটা জায়গা, একটা পুকুরের, ওইগুলি ছিল। ওইগুলির সাথে এই বর্ডারের এটার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যেটা তো আইন শৃঙ্খলা কমিটির মিটিং, আইন শৃঙ্খলা নিয়ে তো আলোচনা হবেই। এই যে এলিফ্যান্ট রোডে একজন ব্যবসায়ীকে চাপা দিয়ে কুপিয়েছে, এই ধরনের ঘটনা ছড়া যাচ্ছে। সো আপনাদের মানুষের যে ম্যান্ডেট ছিল সেখানে মানে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এই যে একেবারে না, এটা একেবারে চরম অবনতিটা আমি বিশ্বাস করবো না। তো চরম অবনতি রইলে তো আমরা এখানে ঢুকতে পারতাম না সবাই। হ্যাঁ, পরিস্থিতি মাঝে মাঝে তো ঘটনা ঘটছে। আর হয় কি, এক সময় হইতে যেসব এর আগে তো এই মন্ত্রণালয়ে চাকরি করছি, এত টিভি, এত ক্যামেরাম্যান এত ছিল না। এখনো কোথাও একটা আওয়াজ হইলে কিন্তু আপনারা ফট করে জানা যান। আগে হলে এত জানাজানি হইতো না, ঘটনা ঘটে যেত। কিন্তু এখন যেহেতু জানাজানি হয় বেশি, ছোটোখাটো বড় ঘটনা ঘটে যেতেছে। তাই আপনি শেষ করি, আপনারা এইগুলি জানাচ্ছেন দেখেই কিন্তু আমরা উপকৃত হচ্ছি, এবং আমরা এটার সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি, এবং আমরা এটা অ্যাকশন নিচ্ছি। যদি আপনারা না জানাইতেন হয়তো জিনিস আরো বেড়ে যেত। একাত্তর একটা আপনি প্রশ্ন করলেন হলো বিসিএস এর, আর এসআইরা তো বিসিএস কর্মচারী না, একো ক্ষেত্রে তো ওইটা অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, ভালো থাকেন, দোয়া করেন। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। এদিকে রাজধানীর চানখারপুলে জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার মামলায় পুলিশের কনস্টেবল সুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন যে আজকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর কি কি কার্যক্রম রয়েছে? যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন একদম শেষের দিকে 5 আগস্টের সকালে রাজধানীর চানখারপুলে
পুলিশের গুলিতে 5 জন নিহত হয়েছেন। সেই গুলিতে একজন কনস্টেবলকে চিহ্নিত করা হয়েছে যার নাম সুজন মোল্লা। তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয় এবং এই মামলা শেষে তাকে 1 জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই গ্রেফতারি পরোয়ানা জারির পরে আজকে তাকে হাজির করার কথা ছিল এবং ট্রাইব্যুনালে কিছুক্ষণ আগে তাকে হাজির করা হয়েছে। হাজির করা শেষে তাকে আদালতে উত্থাপন করা হবে। আদালতে তোলার পরে তার বিরুদ্ধে যে অভিযোগ প্রসিকিউশনের পক্ষ থেকে আনা হয়েছে সেই অভিযোগ আদালতের সামনে উপস্থাপন করা হবে। আদালত তার অভিযোগের বিষয়টি শুনানির পরে তার বিরুদ্ধে হয়তো নতুন করে কোনো আদেশ দিবেন। তবে এই ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলা এবং গণহত্যার মামলা, সেই মামলার একজন অন্যতম আসামি এই কনস্টেবল সুজন এবং তিনি এপিবিএনে কর্মরত রয়েছেন। 5 আগস্টে সকালে চানখারপুলে যেই গোলাগুলি হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের, সেই আন্দোলনের সময় ছাত্র জনতা যারা উপস্থিত ছিলেন তাদের ছত্রভঙ্গ করতে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য গুলি করা হয়। সেই গুলিতে 5 জন নিহত হওয়ার একটি ঘটনা রয়েছে। সেই ঘটনা যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় মূলত আসামি করা হয়েছে কনস্টেবল সুজনকে এবং সেই মামলায় তাকে আজকে হাজির করা হয়েছে। এই মামলার তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেটি তাকে পড়িয়ে শোনানো হবে এবং আদালতের সামনেও সেটি তুলে ধরা হবে। এরপরে তার বিরুদ্ধে হয়তো কোনো আদেশ আসবে এবং তাকে কারাগারে পাঠানো হবে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে যে তদন্ত সেটির জন্য একটি নতুন করে একটি কার্যক্রম দেয়া হবে এবং নতুন করে একটি দিন ঠিক করা হবে। এবং এখন পর্যন্ত এই যে জুলাই এবং আগস্টে যত গণহত্যার ঘটনা ঘটেছে, যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, অন্যান্য যে ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে, সে ঘটনায় পুলিশের তৎকালীন যে আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন সহ পুলিশের বেশ কিছু কর্মকর্তারা গ্রেফতার হয়েছেন। বিভিন্ন থানার ওই সময়ের যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তারা গ্রেফতার হয়েছেন। পুলিশের এসপি লেভেলের কর্মকর্তারা গ্রেফতার হয়েছেন। সবশেষ এই কনস্টেবল সুজনের যেহেতু সরাসরি ফুটেজের মাধ্যমে সম্পৃক্ততা পাওয়া গেছে, সেই বিবেচনায় তাকে এই মামলায় আসামি করা হয় এবং তাকে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। সাকিব। জাহিদ হাসান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কনস্টেবল সুজনকে হাজির করা হয়েছে সে বিষয়ে। এদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখ সারির অংশগ্রহণকারীরা। সেখানে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন যে আজকে যারা আসলে মানববন্ধন করছে তারা কি দাবি নিয়ে দাঁড়িয়েছে? আপনি বলছিলেন যে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যারা সম্মুখসারী আহত ছাত্র জনতা তাদের ব্যানারে এই আজকে প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করছে। সেখানে মূলত যেই দাবিটি তারা করছেন যে জুলাই আগস্টে তারা যে অভ্যুত্থানে তারা যে আহত হয়েছেন কিংবা নিহত হয়েছেন, এই যে ফ্যাসিবাদ সরকারকে তারা পতন ঘটিয়েছেন, কিন্তু এরপরে যে আহতদের যে সুচিকিৎসাটা হওয়ার কথা ছিল সেটি তারা করতে পারেনি এখন পর্যন্ত, কিংবা তাদেরকে যেই আহতর পরে কিংবা এই পট পরিবর্তনের পরে এখন পর্যন্ত যারা সমন্বয়করা, বিশেষ করে 2 জন যে সমন্বয়ক এখন সরকারের রয়েছেন, অন্তর্বর্তী সরকারের, তাদের বিরুদ্ধে তাদের যেই অভিযোগ যে তারা ঠিকই সেখানে আন্দোলনের একটা সরকার গঠন করেছেন, কিন্তু তারপরে যে আহতদের যে সুচিকিৎসা কিংবা তাদের খোঁজ খবর নেওয়া সেই বিষয়টির দিকে তাদের নজর নেই। এছাড়াও তারা আরও একটি দাবি করছেন, সেটা হচ্ছে যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন যাদের মাধ্যমে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা কিংবা নিহতদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, তারাও ঠিকমতো কাজ করছে না বলে তারা অভিযোগ করেছে। কিছুক্ষণ আগে একজন মা তিনি কথা বলছিলেন, তার সন্তান আহত হয়েছিল এই জুলাই আগস্টের অভ্যুত্থানে। তার সন্তানকে তিনি হাসপাতালে রেখে আজকে এখানে এসেছেন, কিন্তু হাসপাতালে যে সুচিকিৎসাটা পাওয়ার কথা সেটা তিনি পাচ্ছেন না। এছাড়াও আরেক মা অভিযোগ করছিলেন যে তার সন্তান নারায়ণগঞ্জে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে আহত হয়েছিলেন, কিন্তু তার বিরুদ্ধেই তাকে আবার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি যখন এই মিথ্যা মামলা প্রত্যাহারের কথা বলছেন তখন তাকে হুমকি ধামকি এবং তার কাছ থেকে অর্থ চাওয়া হচ্ছে এই মামলা প্রত্যাহারের জন্য। এছাড়াও আরও অনেক আহতরা এখানে কথা বলছিলেন, বিভিন্ন ধরনের অভিযোগ তারা করছেন। আমরা বিশেষ করে দেখেছি যে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে প্রথম যে আহতরা আন্দোলন করে সেটা কিন্তু পঙ্গু হাসপাতালের সামনে আমরা দেখেছিলাম যে সর্বপ্রথম যে বৃহৎ আন্দোলনটি। এরপর থেকেই নানান ব্যানারে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা আহত নিহতরা হয়েছিলেন তারা বিভিন্ন জায়গায় এই মানববন্ধন কিংবা বিভিন্ন সভা সমাবেশ করছে এবং তাদের দাবি দেওয়াটা তারা তুলে ধরছেন। এখানেও একই রকমভাবে এখানে যারা এই আন্দোলনে যারা ছিলেন, আহত হয়েছিলেন কিংবা নিহত যারা হয়েছেন, তাদের স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সিন্ডিকেটের অভিযোগ করছেন যে হাসপাতালে সিন্ডিকেট করা হচ্ছে, যে সিন্ডিকেটের মাধ্যমে
নতুন করে যারা আগের আন্দোলন, যারা হাসপাতাল থেকে যারা ছাড়া পেয়েছিলেন কিন্তু পরবর্তীতে গিয়ে আবার হাসপাতালে তাদের ভর্তি যখন করানোর কথা ডাক্তার বলছে, তখন তাদেরকে আর ভর্তি। চট্টগ্রাম ইপিজেডে পূর্ব পরিকল্পিতভাবে তৈরি করা হয় শ্রমিক অসন্তোষ। তারপর শনিবার হামলা ও ভাঙচুর চালানো হয় রপ্তানিমুখী কারখানায়। এজন্য আগে থেকে মোবাইলে বার্তা ছড়ানো হয়, জোগাড় করা হয় প্রচুর ইট পাটকেল। শ্রমিকদের অভিযোগ, দেশের সবচেয়ে বড় এ রপ্তানি অঞ্চলে বেতন ভাতা নিয়ে সম্প্রতি কয়েকটি কারখানায় অসন্তোষের চেষ্টা চলছে। এতে বিশেষ কোনো পক্ষের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনীও। হোসাইন জিয়াদের প্রতিবেদন। শনিবার শ্রমিকদের অতর্কিত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় শতভাগ রপ্তানিমুখী কারখানা জেএমএস। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কাঁচ, চেয়ার, টেবিল ও মূল্যবান যন্ত্রপাতি। ঘণ্টাব্যাপী চারপাশ থেকে কারখানাটিতে ভাঙচুর চালায় মেরিকো নামে আরেকটি কারখানার শত শত শ্রমিক। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় হঠাৎ দুই পাশ থেকে দৌড়ে এসে কারখানাটি ঘিরে আক্রমণ শুরু হয়। শ্রমিকদের দাবি, রপ্তানিমুখী দেশের বৃহৎ এ শিল্পাঞ্চলকে হঠাৎ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে দেখা যায় সড়কে পড়ে আছে কয়েক হাজার ইটের টুকরো, যা আগে থেকে জমা করা। বালতি ভরে এসব ইটের টুকরো নিয়ে আসা হয়। শ্রমিকদের একটি পক্ষের ফেসবুক চ্যাটিংয়ে উঠে আসে শনিবারে হামলা চালানোর কথোপকথন। শ্রমিকদের অভিযোগ, আগের মীমাংসিত বিষয় নিয়ে শনিবার হঠাৎ হামলা করা সম্পূর্ণ পরিকল্পিত। শুধু এই দুই কারখানায় নয়, বেতন ভাতা নিয়ে ইপিজেডে আরও কয়েকটি কারখানায় আন্দোলন করার চেষ্টা করছে শ্রমিকরা। 9 দফা দাবি নিয়ে প্রত্যেকটা ফ্যাক্টরিতে কম বেশি আন্দোলন হচ্ছে। তো আমাদের বুধবারে এই ধরনের ইস্যু নিয়ে আমাদের ফ্যাক্টরিতেও আন্দোলনের মতো করছিল। 8:30টার দিকে ওদের প্ল্যানিং মতো ওরা হামলা শুরু করে দিয়েছে। যারা পরিকল্পনা নিয়েছে কালকে শুক্রবার পরিকল্পনা করে নিয়ে এই পোলাগুলো আজকে ঢুকেছে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, এ ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত। ভয়াবহ রকম ভাঙচুর হামলা তো হয়েছে এই কারখানাগুলোতে। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যারা শ্রমিক আছেন এবং কর্মকর্তা আছেন তারা বলছিলেন যে হামলার সময় এখানে যে গ্যাসের লাইন, বয়লারের যে লাইনটি ছিল সেই লাইনটি খুলে দেওয়া হয়, এতে কিছুটা গ্যাস ছড়িয়ে পড়ে এবং ঠিক সে সময় আগুন ছুড়ে মারে বাইরে থেকে দুর্বৃত্তরা। ফলে এই ঘটনাটিকে কারো ইন্ধন থাকার একটি প্রবল সম্ভাবনার কথা বলছেন এখানে যারা দায়িত্বরত আছেন শ্রমিক তারা, এবং তারা এই বিষয়টি আসলে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। এ সময় তারা জানালায় টেবিল ঠেকিয়ে ও ফায়ার পাইপে পানি ছিটিয়ে বাইরে থেকে আসা আগুনের শিখা প্রতিরোধের চেষ্টা করেন। তা না হলে আগুন ধরে যেত পুরো কারখানায়, যেটিকে নাশকতার চেষ্টা বলছেন তারা। পরিকল্পনা করে সাতাইয়া বাইরে থেকে সন্ত্রাস পোলাপান ধরায় নি আমাদের ফ্যাক্টরি সাইড থেকে ভাঙচুর। ছোট ছোট আগুনগুলা আমাদের দিকে এখানে ছুড়ে মারে। তো এক পর্যায়ে আমরা এই যে এখানে টেবিলগুলো দেখতেছেন, আমাদের এগুলো লাঞ্চের টেবিল, এগুলো দিয়ে আমরা এখানে প্রোটেক্ট করার জন্য এখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। শনিবার যে দুটি কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয় সেই কারখানার একটি বাংলাদেশি মালিকানাধীন, যেটি ইউরোপ আমেরিকায় রপ্তানির জন্য পোশাক তৈরি করছিল। অন্যটি কোরিয়ান মালিকানাধীন। দুটি কারখানাই কয়েকদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। রপ্তানি অঞ্চলে এমন ঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। যে ফ্যাক্টরি বন্ধ রাখতে হচ্ছে, এই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো পানিতে করছে, নষ্ট করছে, এগুলো শোকাতে হবে। বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকেও 3-4টা ফ্যাক্টরি নামছে বা অন্যান্য ঝামেলাও আছে। সেক্ষেত্রে আসলে একটা ভাবমূর্তিত্ব ব্যাপার আছেই। তুচ্ছ ঘটনা নিয়ে এত বড় সংঘর্ষকে সন্দেহের চোখে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সিইপিজেডে শ্রমিক অসন্তোষে কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সেনাবাহিনী। দুই গার্মেন্টস কর্তৃপক্ষকেই তাদের ডাকা হয়েছে আমাদের ইপিজেড অফিসে। তাদের সাথে আমাদের পুরো ঘটনার ভেতরের বা পিছনে কারো কোনো ইন্ধন আছে কিনা বা এগুলোর সূত্রপাত কি, এগুলো আমরা আরও ডিটেলসে গিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব এবং এগুলোর সমাধান যাতে পরবর্তীতে এইসব ঘটনা পুনরায় না হয়, এগুলোর জন্য আমরা এটার সমাধানগুলো বের করব। সরকারি সংস্থা আছে তারা কাজ করছে, এটা নিয়ে দেখা যায় যদি কিছু হয় তাহলে তখন সময় মতো আবার বলা জানানো যাবে। মালিক পক্ষ এবং তাদের ফ্লোরে যারা ফ্যাক্টরি চালায় এদেরকে নিয়ে মিটিং করব যাতে এটা না বাড়ে, কারণ এখানে কোনো মূল কোনো ইস্যু নাই। সমস্ত তুচ্ছ ঘটনাকে নিয়ে তাদের এই বন্ধ করব। 1983 সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম ইপিজেডে 501টি শিল্প প্লটে দেশি বিদেশি কারখানায় কাজ করে
প্রায় 2 লাখ শ্রমিক, যেখানে বার্ষিক উৎপাদনের পরিমাণ $40 বিলিয়ন। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। নোয়াখালীর মাইজদীতে মধ্যরাতে আগুনে পড়েছে অর্ধশত দোকান। হকার্স ও নূপুর মার্কেটে পুড়ে যাওয়া দোকান থেকে ধ্বংসাবশেষ সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা। অভিযোগ করেছেন মালামাল লুটপাটের। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, জানাবেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সেটা কি নিরূপণ হয়েছে কিনা? সাকিব, গতকাল রাত ঠিক 11:30 নোয়াখালীর মাইজদী প্রধান সড়ক সংলগ্ন যে হকার্স মার্কেটের আংশিক এবং নূপুর মার্কেটে আগুনে পড়ে কিন্তু এখানে প্রায় অর্ধশত দোকান তাৎক্ষণিক ছাই হয়ে যায় এবং খবর পাওয়া মাত্রই কিন্তু ফায়ার সার্ভিসের মাইজদী স্টেশনের প্রথমে 2টি ইউনিট, পরবর্তীতে আশেপাশের জেলাগুলো থেকে আরো 6টি ইউনিট, মোট মিলে 8টি ইউনিট ঘটনাস্থলে এসে তারা প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে প্রাণপণ চেষ্টার পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থলে কিন্তু আগুন খবর পাওয়া মাত্র নোয়াখালী সুদারা মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যাতে আগুন নেভাতে কোনো বেগ পেতে না হয় সেজন্য কিন্তু তারা ছুটে এসেছেন। তারপরও স্থানীয় যে উৎসুক জনতারা রয়েছেন তাদের কারণে কিন্তু আগুন নেভাতে অনেকটা ধীর গতিতে পড়তে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। পাশাপাশি শহরের প্রধান সড়কে হওয়ায় আশেপাশে পানির কোনো ভালো উৎস না থাকায় কিন্তু আগুন নেভাতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। তো আমরা গতকাল রাত ভরে দেখিয়েছিলাম, রাত ভরে আমরা এখানে ছিলাম এবং সকাল থেকে আমরা বিভিন্ন বুলেটিনে দেখানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু এখনো বিভিন্ন ধ্বংসস্তূপ যেগুলো রয়েছে সেগুলো থেকে থেমে থেমে ধোঁয়া উঠছে এবং আজ সকাল বেলা 11টার পরও কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট আমরা দেখলাম এখানে এসে যেসব জায়গা থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে সেখানে আসলে পানি দিয়ে সেগুলো নিবানোর চেষ্টা করেছে। আজ সকাল 10:30 কিন্তু নোয়াখালী যিনি জেলা প্রশাসক রয়েছেন খন্দকার ইশতিয়াক আহমেদ, তিনি সহ জেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত যেই অর্ধশত ব্যবসায়ী রয়েছেন তাদেরকে সহযোগিতার তিনি আশ্বাস দিয়েছেন। যদিও এখন পর্যন্ত ব্যবসায়ীদের মোট ক্ষতির পরিমাণ কিন্তু ফায়ার সার্ভিস নিরূপণ করেনি। আমি কথা বলেছি নোয়াখালী ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন গতকাল যে আগুন লেগেছিল নূপুর মার্কেট এবং হকার্স মার্কেটে, এখানে যে অর্ধশত দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল, এখানে ক্ষয়ক্ষতির মোট পরিমাণ কিন্তু প্রায় 30 কোটি টাকারও বেশি হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছেন। তবে কোত্থেকে আসলে আগুনের সূত্রপাত তিনি কিন্তু তেমনটি আমাদের নিশ্চিত করতে পারেননি। তবে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা বলছেন এখানে নূপুর মার্কেটের পাশে একটি ছাপাখানা রয়েছে, সেই ছাপাখানার পিছন থেকে কিন্তু আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। তো সাকিব, এই ছিল আসলে নোয়াখালীর যে আগুনের সবশেষ পরিস্থিতি আমার কাছে এখন পর্যন্ত। নোয়াখালীর মাইজদীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই খবর জানাচ্ছিলেন নাসিম শুভ। এদিকে সকালে রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক স্ট্যান্ডে আগুনে পড়ে গেছে কয়েকটি ট্রাক। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এই আগুন। রোববার সকাল 8টার দিকে ট্রাক স্ট্যান্ডের একটি গ্যারেজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে তাদের 2টি ইউনিট এবং পরে আরও একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক বলেন, সকাল 8:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, বেলা 9টায় আগুন পুরোপুরি নেভানো গেছে। আর কিছুক্ষণ পরেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা হবে। এই মুহূর্তে বিসিবিতে আছেন সহকর্মী রেদওয়ান শাওন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। শাওন, জানাবেন যে বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে এবং সাকিব আল হাসান, লিটন দাস থাকার কোনো সম্ভাবনা আছে কিনা? সাকিব, আর কিছুক্ষণের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্বাচক মণ্ডলী ইতিমধ্যে আসলে প্রেস কনফারেন্সের জন্য প্রেস কনফারেন্স রুমের দিকে এগিয়ে আসছেন। তার আগে আমি আপনাদের জানাতে চাই, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসলে দল ঘোষণা নিয়ে বেশ জলঘোলা হয়েছে। আমরা জানি বিপিএল চলাকালীন সময় তামিম ইকবালের সাথে 3 জন নির্বাচক আসলে মিটিং করেছেন এবং তারা চেয়েছিলেন যে তামিম ইকবাল যেন এবারে চ্যাম্পিয়ন্স লিগটাতে অংশ নেন, কিন্তু আমরা গতকাল জানতে পেরেছি আসলে তামিম ইকবাল শেষ পর্যন্ত নিজের নামটি সরিয়ে নিয়েছেন। একই ক্ষেত্রে সাকিবের ক্ষেত্রেও আমরা ব্যাপারটা একই রকম দেখেছি। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে একটা প্রবলেম ছিল, যেটা নিয়ে বিসিবিও আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিল তাকে শেষ পর্যন্ত রাখবে কিনা, কিন্তু যেহেতু সাকিব আল হাসান তার দ্বিতীয় পরীক্ষায় আসলে পাশ করতে পারেননি এবং তিনি নিজে থেকে আসলে বিসিবিকে জানিয়েছেন এবং নিজের নামটা আসলে সরিয়ে নিয়েছেন। অন্যদিকে এবারে চমক হতে পারে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসের না থাকাটা। দীর্ঘ সময় ধরে আমি যদি দেখি লাস্ট 13 ইনিংসে আসলে কোনো হাফ সেঞ্চুরির দেখা পাননি লিটন দাস ওয়ানডেতে। সেক্ষেত্রে আসলে লিটনের নামটা বাদ পড়বে এমন একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছে এবং লিটনের জায়গায় আসলে জায়গা পেতে পারেন পারভেজ হোসেন ইমন। এবং আমরা আরও জানতে পেরেছি
পেরেছি এবারের যে চ্যাম্পিয়ন্স লিগে আরও একজন তারকার নাম, যিনি আসলে একসময় বাংলাদেশের হয়ে দুর্দান্ত খেলছিলেন, কিন্তু বিগত কয়েক মাস ধরে আসলে তিনি ব্যাট প্যাচে যাচ্ছেন, আসলে তার সময়টা খারাপ যাচ্ছে। সেটা হলো পেসার শরীফুল ইসলাম। তার নামও কিন্তু কাটা পড়ার নাম গুঞ্জন আমরা শুনতে পেয়েছি। এখানে 4 জন পেসারের মধ্যে থাকতে পারে তাসকিন আহমেদ, আমরা যতদূর জেনেছি তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান। এই 4 পেসারকে নিয়ে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল পরিকল্পনাটা সাজাবে। অন্যদিকে চমক হিসেবে থাকতে পারে এবারে প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে আসলে নাম আসতে পারে জাকির আলী অনিক, যিনি আসলে আমরা দেখেছি আসলে 7 নাম্বার বা 8 নাম্বারে নেমে তিনি যে দুর্দান্ত ফিনিশিংটা টানেন, এই ক্রেডিটটা হয়তো তাকে দিতে চেয়েছে বিসিবি, এবং সে কারণে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জাকির আলী অনিককে আমরা দেখতে পারি। আরেকটি নাম আসলে আমরা জানতে পেরেছি, যেটি হলো শেখ মেহেদির নামটা আমরা স্পিনার হিসেবে, ব্যাকআপ স্পিনার হিসেবে শেখ মেহেদির নামটা অনেক জোর গুঞ্জন রয়েছে, এবং তিনি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে শেষ পর্যন্ত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী লাইভে অবশ্যই আপনাদের আবার জানানোর চেষ্টা করব সর্বশেষ তথ্যটা। রেদন সংযুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন কিছুক্ষণ পরেই কিন্তু বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, সেই খবর। বগুড়া এয়ারফিল্ডকে অভ্যন্তরীণ বিমানবন্দর করার লক্ষ্যে পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। বিস্তারিত জানাতে বগুড়া এয়ারফিল্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, জানাবেন যে পরিদর্শন শেষে কি জানালেন তারা, এবং বগুড়া এয়ারফিল্ডকে অভ্যন্তরীণ বিমানবন্দরে উন্নীত করা কতটা সম্ভব? একেবারেই পুরোপুরি সম্ভব বগুড়া এয়ারফিল্ডকে অভ্যন্তরীণ বিমানবন্দরে উন্নীত করবার জন্য, এবং সব থেকে যে বগুড়াবাসীর জন্য সুখবর যেটি বিমান বাহিনীর প্রধান দিয়েছেন, তিনি বলেছেন যে এখন থেকে যদি কাজ শুরু হয় তাহলে 1 থেকে 1.5 বছরের মধ্যে এই বিমান যে এখন ঘাঁটিটি রয়েছে অর্থাৎ এয়ারফিল্ডটি রয়েছে সেটি বাণিজ্যিক ফ্লাইট চলাচল করবার জন্য অর্থাৎ অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করবার জন্য প্রস্তুত হয়ে যেতে পারে যদি কাজ শুরু হয়ে যায়। এবং সরকার থেকে যে অর্থ ছাড়ের ব্যাপারটি রয়েছে, নিশ্চয়ই আপনি জানেন যে একটি প্রকল্পের জন্য তো অর্থ ছাড় দিতে হবে, সেটি যদি পেয়ে যায় তাহলে 1 থেকে 1.5 বছরের মধ্যে, তাহলে আমরা বলতে পারি যে 2026 সাল অথবা 2026-এর শেষের দিকে এই বিমানবন্দরটি আসলে অভ্যন্তরীণের জন্য উপযুক্ত হয়ে যেতে পারে। এবং সেক্ষেত্রে এখানে যে রানওয়ে সেটি আসলে 6000 ফিট যে রানওয়ে সেটি দরকার পড়বে, এবং ইতিমধ্যেই সেটির কাজ মূলত আজ পরিদর্শনের পরেই শুরু হয়ে যাবে, সেই নির্দেশনাও তিনি দিয়েছেন। বর্তমানে এখানে যে রানওয়েটি রয়েছে সেটি 4700 ফিট রানওয়ে, সেটি আসলে কমপক্ষে 6000 ফিট করতে হবে। যদি বাংলাদেশের যে এয়ারলাইন্সগুলো রয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স -8 এই ধরনের যে মডেল, সেই মডেলের এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে, এবং ইউএস বাংলা, একই সাথে নভো এয়ার এবং এয়ার অ্যাস্ট্রা, বাকি যে 3টি বেসরকারি এয়ারলাইন্স রয়েছে তারা কিন্তু ATR 7-500 এবং ATR 7-600 এই 2টি মডেলের এয়ারক্রাফট দিয়ে তারা আসলে ফ্লাইট অপারেট করে অভ্যন্তরীণ রুটে। সুতরাং এই যে 3টি মডেলের কথা বললাম বিমানের, এই 3টি মডেলের জন্য কমপক্ষে 6000 ফিট রানওয়ে দরকার পড়ে এটি আসলে ওঠানামা করবার জন্য। সুতরাং বুঝতে পারছেন যে এই প্রথম যে যোগ্যতা এই এয়ারপোর্ট বা এয়ারফিল্ডটিকে অর্জন করতে হবে সেটি হলো 6000 ফিট রানওয়ে। এর বাইরে জমি অধিগ্রহণ দরকার হবে। রানওয়ের অংশটি যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে এটি যে পশ্চিম অংশ রয়েছে, পূর্বাঞ্চলে যেহেতু বগুড়া নওগাঁ মহাসড়ক রয়েছে সেহেতু পশ্চিমাঞ্চলে পুরো একটি জায়গা গ্রাম রয়েছে, সেই জায়গাতে মূলত জমি অধিগ্রহণটি করা হবে। এবং যদি সেটি হয়ে যায় এবং কাজ শুরু হয় তাহলে 1 থেকে 1.5 বছরের মধ্যে এই এয়ারফিল্ডটি আসলে অপারেশনে আসতে পারবে। এবং এই মুহূর্তে এই এয়ারফিল্ডটি এমার্জেন্সি ল্যান্ডিংয়ের ক্ষেত্রে এবং একই সাথে প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা পীড়িত যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে খুব দ্রুত সহজে যোগাযোগের ক্ষেত্রে ঢাকা থেকে বগুড়া, বগুড়া থেকে ঢাকা এই সময়ে যে যাতায়াত করার সুযোগ হেলিকপ্টার এবং বিমান বাহিনীর যে বিমানগুলো রয়েছে তারা আসলে এখানে ল্যান্ড করতে পারবে। তো আপাতত এই ছিল আমার কাছে সব থেকে বড় খবর। 1 থেকে 1.5 বছরের মধ্যেই বগুড়া বিমানবন্দরের রূপ দেওয়া সম্ভব বগুড়া এয়ারফিল্ডটিকে। তো সাকিব, এই হলো আমার কাছে সবশেষ। নাইম আবির যুক্ত ছিলেন বগুড়া থেকে, তিনি জানাচ্ছিলেন যে বগুড়া এয়ারফিল্ডকে অভ্যন্তরীণ বিমানবন্দর করার যে প্রক্রিয়া সেই সম্পর্কে। রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে 167তম ট্রেনিং রিক্রুট কনস্টেবল TRC'র জানুয়ারি 2024 ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। রোববার সকালে সারদা প্যারেড গ্রাউন্ডে সমাপনী প্রশিক্ষণার্থীদের 8টি কন্টিনজেন্টে 334 জন কনস্টেবল এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের শপথ পাঠের পর তাদের উদ্দেশ্যে একাডেমির অধ্যক্ষ বলেন, বাংলাদেশ পুলিশের নির্ভীক সদস্যগণ দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাউন্ড দ্য ক্লক কাজ করে যাচ্ছেন।
এছাড়াও বহির্বিশ্বে শান্তি রক্ষা মিশনে তারা ভূমিকা রেখে চলেছেন। এ সময় কর্মের পরিধি বৃদ্ধির সাথে সাথে পুলিশ সদস্যদের দায়বদ্ধতা বাড়ানোর আহ্বান জানান তিনি। চট্টগ্রামে মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় নগরীর ওয়াসা বোর্ডের একটি অফিসে এই ঘটনা ঘটে। কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির নেতৃত্বে চট্টগ্রামের আরেক সমন্বয়ক রেজাউর রহমান তার সমর্থকদের নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন রাসেল আহমেদ। এ সময় একটি অফিসে প্রায় 1 ঘন্টা হান্নান মাসুদ এবং রাসেল সহ বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের একটি গ্রুপ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। মুক্ত হওয়ার পর তারা নগরের জিএসসি মোড়ে একটি কমিউনিটি সেন্টারে অবস্থান নেন। পরে সেখানে আবারও লাঠি সোটা হাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় শনিবার রাত 8:30টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন রাসেল। তিনি সেখানে হামলার বিস্তারিত তুলে ধরেন। কিছুক্ষণ পর সেখানে তালাত মাহমুদ রাফি উপস্থিত হলে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের বাকবিতণ্ডা চলে দীর্ঘক্ষণ। প্রেস ক্লাবের নিচেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। আধুনিক কৃষি ব্যবস্থায় বদলে যাচ্ছে রংপুর এবং বগুড়ার কৃষকের ভাগ্য। উন্নত কৃষি যন্ত্রাংশ, বীজ, প্রশিক্ষণে গড়ে উঠছে ফার্মিং স্মার্ট ভিলেজ। অন্যদিকে পরিবেশ বান্ধব পলিনেট হাউস প্রযুক্তি ব্যবহারে লাভবান হচ্ছেন উত্তরবঙ্গের কৃষকরা। ব্যাংক এবং উন্নয়ন সংস্থা বলছে টেকসই কৃষির জন্য অর্থায়ন অব্যাহত থাকবে। সাজিদ আরাফাতের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রিজওয়ান বাঁধন। উত্তরের দিগন্তজোড়া ফসলের জমিন, এই অঞ্চলের অর্থনীতির রসদ এই কৃষি জমি। সময়ের সাথে এখানকার কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া, বদলে যাচ্ছে চাষাবাদের ধরন। আধুনিক কৃষি ব্যবস্থার রোল মডেল হয়ে উঠেছে রংপুরের গ্রাম নাগদাহ ও ধনতলা। উন্নত চাষাবাদ পদ্ধতি, আধুনিক কৃষি যন্ত্রাংশের হাত ধরে এরই মধ্যে ফার্মিং স্মার্ট ভিলেজ হিসেবে পরিচিতি পেয়েছে গ্রাম দুটি। এখানকার প্রায় 400-র বেশি কৃষক এসব সুবিধা নিয়ে গড়ে তুলছেন কৃষির মডেল ভিলেজ। এরা মাটি পরীক্ষা করার পরে ইনশাল্লাহ এত ভালো হয়েছে, ফসল আমি টমেটো লাগাইছি আর কি, নেট হাউস দিয়ে এবং উন্নত জমিতে লাগাইছি আর কি। মাটিতে যদি না পরীক্ষা করতাম তাহলে আমি জানতাম না যে আসলে এই মাটি পরীক্ষা করার গুণাগুণ কত ভালো আর কি। এখানে একটা কোলেস্টার হয়েছে আলু রাখার জন্য। আমরা এই আমাদের গ্রামের কিছু কিছু আলু আমরা ওখানে রাখতে পারবো। এটা আমাদের গ্রামের জন্য উপকার। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন, যাদের সহায়তায় প্রশিক্ষণ প্রদান, উন্নতমানের বীজ সরবরাহ, শস্য বীমা সহ নানা সুবিধা দেয়া হচ্ছে কৃষকদের। এছাড়া প্রাকৃতিক হিমাগারে ফসল সংরক্ষণ, উন্নত চারার নার্সারি তৈরি সহ বিভিন্ন পরামর্শের মাধ্যমে কৃষকদের সময় ও অতিরিক্ত ব্যয় সাশ্রয় করা হচ্ছে। ভার্মি কম্পোস্টের একটা প্ল্যান্ট তৈরি করে দেওয়া হয়েছে, সেখান থেকে ফিমেল উদ্যোক্তা সেখান থেকে ইনকাম শুরু করছে, মানে যে ভার্মি কম্পোস্টটা প্রডিউস হচ্ছে সেটা সে বিক্রি করতে পারছে। একজন উদ্যোক্তা 30,000 থেকে শুরু করে প্রায় 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে। উত্তরের আরেক জেলা বগুড়ায় কৃষিতে যুগান্তকারী ভূমিকা রাখছে পরিবেশ বান্ধব পলিনেট হাউস। সম্ভাবনাময় এই প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন হচ্ছে বিভিন্ন সবজির চারা। সূর্যের ক্ষতিকর রশ্মি নিয়ন্ত্রণ ও পোকামাকড় রুখে দিয়ে ফুলকপি, ক্যাপসিকাম, ব্রোকলি, মরিচ, টমেটো সহ বিভিন্ন ফসলের চারা বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। পেটের চারা মাটিতে যখন চারা দেওয়া হয় সেই চারা রান্না প্রচুর কীটনাশক ব্যবহার করতে হয়, আর এই কোকোপিটের চারা রান্না কীটনাশক ব্যবহার করা লাগে না। রোগ যেমন সমস্যা, তারপরে আপনার ভাইরাস ধরে, ছত্রাকনাশক ব্যাধি বেশি। আর পলি হাউসে করলে অতটা খরচ লাগে না, ওখানে আপনার ভাইরাসও কম। কৃষির টেকসই উন্নয়ন, সুষ্ঠু বিপণন ব্যবস্থা ও ভবিষ্যতে খাদ্য চাহিদার কথা বিবেচনা করে পলিনেট হাউসের আধিক্য বাড়াতে পরামর্শসহ সহায়তা দিচ্ছে উন্নয়ন সংস্থাগুলো। জমিতে রাতে বৃষ্টি আসলেও নষ্ট হয়ে যাবে, বাতাস আসলেও নষ্ট হয়ে যাবে, এই কীটপতঙ্গ অনায়াসে এটা আক্রমণ করতে পারে। কিন্তু পলিনেট হাউসে ঝড়ের কবল থেকে রক্ষা পাবে, বৃষ্টির কবল থেকে রক্ষা পাবে, কুয়াশার কবল থেকে রক্ষা পাবে, কীটপতঙ্গের কবল থেকেও রক্ষা পাবে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, জলবায়ু সহনশীল কৃষির গুরুত্ব বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থাকে কৃষি বান্ধব করা জরুরি।
আপনারা দেখতে পারেন যে প্রচুর পরিমাণে চারা উৎপাদন করা হয় এবং এই চারাগুলো শুধু তারা নিজেদের জন্যই ব্যবহার করে না, এগুলো বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি করে এবং তাতে করে তারা যথেষ্ট লাভবান হচ্ছে। কাজে এই যে উদ্যোগটা, এটা শুধু নর্থ বেঙ্গলের কিছু কিছু এলাকায় না, এটা যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবং এই ব্যাপারে যেমনিভাবে সরকার ঠিক তেমনিভাবে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসা হবে। এদিকে কৃষিতে নতুন স্বপ্ন বাস্তবায়ন ও আধুনিকায়নে অর্থায়নের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রকল্প পরিচালনাকারী সংস্থাগুলোর। কৃষক নিজে যতটা বেশি বেনিফিট পায় ওরকম কাজ করতে। সো এই সবগুলো 4টা অ্যাসপেক্টের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আমরা অনেক পার্টনারের সাথে কাজ করছি। বাংলাদেশের বিভিন্ন এলাকায় সারা দেশব্যাপী আমরা কাজ করার চেষ্টা করেছি। জাতের বীজ ব্যবহার করে ভালো ফলন কি করে আসে, কি পেস্টিসাইডস কি ধরনের এখানে ন্যাচারাল পেস্টিসাইড ইউজ করা যায়, ফার্টিলাইজার, ভার্মি কম্পোস্ট, এসব বিষয়ে আমরা তাদেরকে সাহায্য করছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকরা ঝুঁকছেন আধুনিক প্রযুক্তির দিকে, যার অন্যতম একটি উদাহরণ এসব পলিনেট হাউস। এর মাধ্যমে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন ফল, ফসল ও সবজির আগাম চারা উৎপাদন সম্ভব। সাজিদ আরাফাত, এখন শাহজাহানপুর, বগুড়া। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল নতুন করে 3টি এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে রাজ্যের ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্ট। প্যালিসেডস অঞ্চলের দাবানল, বেন্টউডের মতো ঘনবসতিপূর্ণ এলাকার দিকে অগ্রসর হওয়া বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। আগামী বুধবার পর্যন্ত লস অ্যাঞ্জেলস কাউন্টি জুড়ে দাবানল সতর্কতা জারির পরিকল্পনা করছে দমকল বিভাগ। 7 জানুয়ারি থেকে শুরু হওয়া এই দাবানলে এখনও পর্যন্ত 16 জনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ অন্তত 13 জন। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। প্রকৃতির এই তাণ্ডবের সাথে পেরে উঠছেন না 14,000 দমকল কর্মী। এক রাতের ব্যবধানে আরও 100 একর এলাকা ছাড়িয়েছে ক্যালিফোর্নিয়ার প্যালিসেডস অঞ্চলের দাবানল। টানা 5 দিনের চেষ্টার পরেও দমানো যাচ্ছে না আগুনের এই তাণ্ডব। বিপর্যস্ত ক্যালিফোর্নিয়াবাসীর সহায়তায় প্রতিবেশী দেশ মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে 70 জন ফায়ার ফাইটার সহ দাবানল নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের একটি দল। Vamos a estar el tiempo necesario, vamos a apoyar de manera solidaria y con toda nuestra experiencia. Y son gente muy experimentada que ha participado en diferentes incendios a nivel nacional, pero también en el extranjero. Han ayudado compañeros incluso en Cuba. সক্রিয় 6টি দাবানলের মধ্যে 2টির আগুন নিয়ন্ত্রণে এলেও নতুন করে 3টি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে রাজ্যের ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্ট। আর্চার ও লিডিয়া অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে এলেও সানসেট, উডলে ও অলিভাসের মতো এলাকায় নতুন করে ছড়িয়ে পড়তে পারে আগুন। এছাড়া প্যালিসেডস ও ইটনের প্রায় 90% এলাকা এখনও দাবানলের কবলে। কেনেথ, হার্স্ট, প্যালিসেডস ও ইটন মিলিয়ে দাবানল ছড়িয়েছে 38,276 একরেরও বেশি অঞ্চলে। প্যালিসেডস অঞ্চলের 11% আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ধীরে ধীরে ব্রেন্টউড ও গেটি সেন্টারের দিকে অগ্রসর হচ্ছে দাবানলটি। শনিবার পর্যন্ত ওই অঞ্চলের 1 লাখেরও বেশি বাসিন্দাকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় নাগরিক সংগঠনের উদ্যোগে উদ্ধার করা হয়েছে 450-রও বেশি গৃহপালিত প্রাণী। আগামী বুধবার পর্যন্ত বাতাসের গতিবেগ অপরিবর্তিত থাকার পূর্বাভাস থাকায় লস অ্যাঞ্জেলেস কাউন্টি জুড়ে দাবানল সতর্কতা জারির পরিকল্পনা করছে দমকল বিভাগ। আর দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছে এলএ কাউন্টি কর্তৃপক্ষ। Today, I wrote a letter to President-elect Trump inviting him to engage in wildfire recovery efforts and to visit the county to see the impact firsthand that it has on every socioeconomic individual in this county. লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের তথ্য বলছে আগুনে পুড়ে ছাই হয়েছে 12,000-এরও বেশি ঘরবাড়ি এবং অন্যান্য অবকাঠামো। 57,000 অবকাঠামো এখনও আগুনে পড়ার ঝুঁকিতে রয়েছে। আরও অন্তত 1.5 লাখ বাসিন্দাকে অন্যত্র সরানোর প্রয়োজন হতে পারে বলে ধারণা করছে দমকল বিভাগ। আর্থিক ক্ষয়ক্ষতির হিসাবে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই দাবানলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাজ্যের বাইরে থেকে উদ্ধারকর্মী ও আগুন নেভানোর সরঞ্জাম আনতে ফেডারেল সরকারের সাথে যোগাযোগ শুরু করেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ধোঁয়ার কারণে রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারির পাশাপাশি দাবানল সংক্রান্ত তথ্যের অপপ্রচার ঠেকাতে নতুন ওয়েবসাইট চালু করেছেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।
এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চানখারপুলে গুলি করে শিক্ষার্থী হত্যা মামলায় কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির, গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ। পূর্ব পরিকল্পিতভাবে চট্টগ্রাম ইপিজেডে অস্থিরতা সৃষ্টির অভিযোগ, বিদেশি ক্রেতা গোষ্ঠীর কাছে ভাবমূর্তি ক্ষুণ্ণের শঙ্কা ব্যবসায়ীদের। বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকেও 3-4টা ফ্যাক্টরি নামছে, অন্যান্য ঝামেলাও আছে, ভাবমূর্তির তো ব্যাপার আছে। বরাদ্দ পেলে 1 থেকে 1.5 বছরেই বগুড়া অভ্যন্তরীণ বিমানবন্দর চালু সম্ভব, পরিদর্শন শেষে জানালেন বিমান বাহিনী প্রধান। এবং নোয়াখালীতে মধ্যরাতে আগুনে পুড়ল অর্ধশত দোকান, মালামাল লুটপাটের অভিযোগ, সকালে তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডে আগুন। আমার পুরো লাইফ শেষ, আমি পুরো ধ্বংস হয়ে গেছি। হকার্সের উত্তর পাশে যে প্যান্টিকের দোকানটা আছে ওইখান থেকে আগুনটা লাগছিল। আমরা প্রায় 8টা ইউনিট নিয়ে আমরা এখানে কাজ করছি, আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।